বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন উদীপ্ত চৌধুরীর লেখা দি রাইস অব দি ইভিল। এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। এর সঙ্গে সত্য ঘটনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মৃত্যুর পরেও কি কোনো জীবন আছে? আমাদের দেহ পঞ্চতত্ত্বের দ্বারা সৃষ্টি। বায়ু, জল, আকাশ, মাটি, অগ্নি। আমাদের মৃত্যুর পরে আমাদের দেহের সেই পঞ্চতত্ত্বে মিশে যায় প্রকৃতিতে। পড়ে থাকে শুধু পার্থিব দেহটি। কিন্তু প্রশ্ন আবারও সেই একটাই, মৃত্যুর পরেও কি জীবন আছে? প্যারানরমাল এক্সপার্টদের মতে আমাদের জীবনের পার্থিব চাওয়া পাওয়া কিংবা হতাশা বা আকস্মিক সাফল্য কিংবা ধরুন কোনো কিছু পাওয়ার চরম প্রত্যাশা যা মৃত্যুর পরেও থেকে যায়। কর্মফল অনুযায়ী আমাদের আত্মারা পরলোকের বিভিন্ন স্তরে গিয়ে বসবাস শুরু করে। আর কেউ পায় মোক্ষপ্রাপ্তি। তারা খুব উঁচু ধরনের আত্মা, যারা প্রচুর পুণ্যফল কামিয়েছে। তাদের জীবিতকালে এবং মায়া মোহ ত্যাগ করে ঈশ্বর সাধনায় লিপ্ত হয়েছে। কিন্তু আত্মা হয় মধ্যবর্তী স্তরের, যারা স্বর্গ এবং নরকের মাঝামাঝি একটি স্থানে বসবাস করে। পৃথিবীর মানুষের মতোই তাদের বসবাস, বলাই বাহুল্য। সেটাও একটা মায়া। তাদের নবজন্ম হয়, কিন্তু যাদের মুক্তিলাভ হয় না, কিংবা ধরুন যারা মৃত্যুর পরেও পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে না, তারা কোথায় যায়? তাদের জায়গা একটাই, প্রেতযোনি। তারা প্রেত রূপে তার মৃত্যু যেখানে হয়েছিল সেখানেই আটকে থাকে। রাত 3টেকে বলা হয় শয়তান জেগে ওঠার সময়। রক্ততৃষ্ণায় ছটফট করতে থাকে সে, খুঁজতে থাকে নূতন কোনো শিকার, অর্থাৎ নূতন শরীর। কলকাতা শহরতলি তখন ভীষণ ক্লান্ত, 2 চোখ ভরে গভীর নিদ্রা। দক্ষিণ কলকাতার ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে অভিষেক। ফ্ল্যাটটি নেবার সময় অনেকেই তাকে বারণ করেছিল, কিন্তু তাচ্ছিল্য ভরে সে তাদের আশ্বাস দিয়েছিল যে সে ভীষণ সাহসী। ভূত প্রেতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ব্যাপারটা তাহলে খুলেই বলি। অভিষেক একজন অবিবাহিত যুবক। বাড়িতে তার বিধবা মা, বোন। বর্তমানে সে আইটি কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর। ব্যস্ততার মাঝে শনি এবং রবিবার তার অখণ্ড অবসর। এই সময়টা সে কাটায় ভূত প্রেত চর্চার মাধ্যমে। বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে থাকে। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর গল্পগুলোকে লাইক আর শেয়ার করুন। সে ভীষণ একা। ইদানিং হঠাৎ হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে ঘরের ভেতর কে যেন চলে ফিরে বেড়াচ্ছে। কখনো বাথরুমের ভেতরের কল খোলার শব্দ, কিংবা কানের কাছে রিনরিনে হাসি। হঠাৎ করে ঘরের ভেতরের তাপমাত্রা কমে যাওয়া। কিন্তু এগুলোকে সে হ্যালুসিনিয়েশন বলে উড়িয়ে দিয়েছে। যথারীতি আজও ঠিক রাত 3টেয় তার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সামনের টেবিলে রাখা ল্যাপটপটার থেকে জোরালো আলো ঠিকরে বেরোচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, ঘুমের আগে তো সে ল্যাপটপটা বন্ধ করে ঘুমিয়েছিল। তাহলে সেটা আবার অন হলো কিভাবে? ল্যাপটপে চোখ রাখতেই সে চমকে উঠল। নিজের মনে প্রশ্ন করল, এগুলো সব কি হচ্ছে? এই ওয়েবসাইটটাই বা এলো কোত্থেকে? এটা তো সে গত কয়েক মাস ধরে খুঁজছে, কিন্তু এটা হঠাৎ কিভাবে অ্যাপিয়ার হলো? কাঁপা কাঁপা হাতে কিবোর্ডের হাত দিতেই দেখল স্ক্রিনে বড় বড় করে ওয়েবসাইটটির নাম লেখা, দি গেট অব দি হেল। কোনো রকমে ঘাম মুছে এন্টার বাটনে চাপ দিতেই খুলে গেল একটা নূতন পেজ, যেখানে রয়েছে সব ভয়াবহ দৃশ্য, অসংখ্য ভিডিও, ইমেজ। একটা ভিডিও খুলতেই চোখে পড়ল কিছু মন্ত্র করে চলেছে একজন মানুষ, তার সারা শরীর ঢাকা সাটিনের কালো পোশাকে। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই ব্যক্তিটি চারপাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তারপরে কানে আসলো তীব্র গর্জন।
যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে শত শত জরাজীর্ণ কঙ্কাল। রুদ্ধশ্বাসে দেখতে থাকে অভিষেক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যায়। পরের ভিডিওতে ক্লিক করতেই সে দেখতে পায় একটি অন্ধকারাচ্ছন্ন স্থান। একটি ছেলে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। তার মুখটি দেখা যাচ্ছে না, কিন্তু বেশ অভিজাত বলেই গণ্য হচ্ছে। ঠিক তার পেছনে একটি ছায়ামূর্তি তাকে অনুসরণ করে চলেছে। তার পা দুটি মাটিতে ঠেকছে না। সে যেন শূন্যে উড়ে চলেছে, হাত দুটি সামনের দিকে প্রসারিত। কিছুক্ষণ পরে সেই ছেলেটি একটি ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ছেলেটা মুখ তুলতেই চমকে ওঠে অভিষেক। এ কি দৃশ্য দেখছে সে? এ তো সে নিজে। অভিষেক নিজেকেই দেখছিল এতক্ষণ ধরে সেই ভিডিওতে। তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছিল যেন। ভিডিওটা পজ করে সে দৌড়ে ফ্রিজের সামনে গেল জল খেতে, কিন্তু ফ্রিজটা খুলতেই সে ভয়ে দুপা পিছিয়ে আসলো। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ফ্রিজের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে একটি মেয়ে। ঘাটটি হেলে পড়েছে সামনের দিকে, মুখ চুলে ঢাকা। অভিষেক কোনো ক্রমে ফ্রিজের দরজাটা বন্ধ করে ছুটে আসে তার রুমে। দরজাটা সশব্দে বন্ধ করে বিছানায় অজ্ঞান হয়ে এলিয়ে পড়ে। সকালের রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে আসতে ঘুম ভাঙল অভিষেকের। কাল রাতের সে অনন্ত বিভীষিকার আজ চিহ্নমাত্র নেই। ঘুম থেকে উঠেই সবার আগে চোখ পড়ে তার ল্যাপটপের দিকে। সেটি বন্ধ। আশ্চর্য তো, নিজের মনেই বলে ওঠেছে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হয় তার। প্রাতকৃত্য সেরে বাজারের ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়ে। ও মশাই, শুনছেন? বাজার যাওয়ার পথে হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনে অভিষেক থমকে দাঁড়ায়। পেছনে ফিরে দেখে তার ফ্ল্যাটের ঠিক সামনের বাড়িটির ভদ্রলোক তার দিকে হনহন করে এগিয়ে আসছে। অভিষেক বলে, কি ব্যাপার? সে বলি কাল রাতে কি আপনার ঠিকমতো ঘুম হয়নি? অভিষেক খানিকটা বিরক্ত হয়ে বলে, কেন বলুন তো? লোকটি বলে, সারা রাত আপনার ঘর থেকে যে আওয়াজ ভেসে আসে, লাইট অফ অন হতে থাকে। আপনার বেডরুমটি তো আমার ফ্ল্যাটের একদম সামনাসামনি কিনা, তাই জিজ্ঞেস করলাম আর কি। অভিষেক বললে, কিন্তু আমি তো সারা রাত ঘুমাই, তাহলে লাইট অন অফ কি করে হয়? শুধু কদিন ধরে মাঝরাতে একটু ঘুমটা ভেঙে যাচ্ছে এই যা। তবে কাল রাতে যা হলো সেটা আর মনের ভুল বলে উড়িয়ে দিতে পারে না সে। উত্তেজিত কণ্ঠে অভিষেক বলে ওঠে, ঠিক কি হচ্ছে বলুন তো? ভদ্রলোকটি আবার প্রশ্ন করেন তাকে। উত্তরে অভিষেক কাল রাতে ঠিক কি ঘটেছিল সবটুকুই বিস্তারিত বলে। সব শুনে ভদ্রলোকটি বললে, দাদা, আপনাকে প্রথমেই মানা করেছিলাম ফ্ল্যাটটি ভাড়া না নিতে, কারণ ওটি অভিশপ্ত। সামনের দোকানটায় চলুন, চা খেতে খেতে কথা হবে। দুজনে একটি চায়ের দোকানে ঢুকলো। দুটো চা, দুটো ডিম টোস্ট অর্ডার দিয়ে বসে পড়ল কাঠের বেঞ্চটায়। এবার ভদ্রলোক শুরু করলেন তার কাহিনী। আজ থেকে 7 বছর আগে আপনি যেই ফ্ল্যাটটিতে থাকছেন, ঠিক সেখানেই থাকতেন এক দম্পতি, তার সন্তান একমাত্র মেয়ে। আপনি লক্ষ্য করে থাকবেন, আপনি যেই ফ্ল্যাটে থাকেন সেই ফ্লোরটিতে একটিও জনমানব নেই। কারণটা পরে বলছি, আগে আমার কাহিনীটা বলি। গৃহস্বামী ছিলেন বেজায় বদরাগী এবং মাতাল। একটি সেলস কোম্পানিতে কাজ করতেন, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। লোভ ছিল প্রচণ্ড। একদিন কোম্পানিতে বড়সড় রকমের ঘোটালাতে সে জড়িয়ে পড়ল। কোম্পানি এর তহবিল থেকে প্রচুর টাকা নয়ছয় করলেন, ফলে তার চাকরি যায়। এরপরে তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। বিভিন্ন বই আর্টিকেলস পড়ে তার ধারণা হয় যে শয়তানকে খুশি করতে পারলেই সে পাবে অমরত্ব, সাথে প্রচুর সম্পত্তি।
যথারীতি তিনি শুরু করেন প্রেত সাধনা, পরলোকের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষমও হন। একদিন তিনি বাড়িতে একটি ছোট মূর্তি নিয়ে আসেন। মূর্তিটির বিশেষত্ব ছিল তার মুখটা ছিল ছাগলের, শরীরটা মানুষের। তিনি সেই মূর্তিটি ভক্তি ভরে পুজো করতে শুরু করেন। আমরা সবাই দেখতে পেতাম সে রাতে তার ঘর থেকে ভেসে আসতো চাপা গুঞ্জন, ভয়ঙ্কর আর্তনাদ, যেন কবর থেকে বেরিয়ে এসেছে কোনো শয়তান। আস্তে আস্তে তার বৈষয়িক অবস্থার উন্নতি ঘটে। শেয়ার বাজারে ইনভেস্ট করে লাখো লাখো টাকা উপার্জন করে ওঠে। কিন্তু শয়তান যখন কিছু দেয় তার দ্বিগুণ ছিনিয়ে নেয়। সে বলি চাইল এবং এক রাতে সে নিজের হাতে স্ত্রী এবং কন্যাকে হত্যা করল। কদিন পরে তার ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকায় পুলিশকে আমরা খবর দিই। সেই ভদ্রলোক কিন্তু তার ফ্ল্যাট ছেড়ে কোথাও যাননি, তিনি সেখানেই ছিলেন। যথারীতি পুলিশ আসে। প্রথমে তার ফ্রিজ থেকে কন্যা সন্তানটির লাশ উদ্ধার হয়, পরে বাথরুম থেকে তার স্ত্রীর দেহটি পাওয়া যায়। দুজনকেই হাতে শিরা কেটে খুন করা হয়েছিল। বিচারে তার ফাঁসি কার্যকর হয়নি, কারণ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মেন্টাল অ্যাসাইলেমে। রাত হলেই ঘর থেকে ভেসে আসে কান্নার শব্দ, কখনো তীব্র আর্তনাদ। আর একদিন এটুকু বলেই চুপ করে গেলেন সেই ভদ্রলোক। অভিষেক উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো বলুন, থামলেন কেন? ওই ফ্লোরের সমস্ত বাসিন্দারা একে অপরকে খেতে শুরু করলো, বললেন ভদ্রলোক। অভিষেক চিৎকার করে উঠল, বলল, তার মানে? মানেটা আজও আমার কাছে স্পষ্ট না মিস্টার। এক রাতে দেখা গেল ওই ফ্লোর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমরা সেখানে গিয়ে দেখি ওই ফ্লোরের সমস্ত বাসিন্দা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাড় মাংস চিবিয়ে খাচ্ছে। সে কি দৃশ্য মশাই! কারুর গলার নলি কাটা, কারুর পেট থেকে বেরিয়ে এসেছে নাড়ি ভুড়ি, চারিদিকে হিংস্র গর্জন, প্রত্যেকের চোখের মণি সাদা, সারা গা হাত পা শিরা ঠেলে বেরিয়ে এসেছে। আমরা দ্রুত পালিয়ে এসে থানায় খবর দিই। পুলিশ যখন আসলো তখন সব শেষ। অন্তত 50 শবদেহ পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে। আমার মনে হয় সবার মধ্যে ভর করেছিল কোনো পিশাচ। এই নিয়ে অনেক লেখালেখি হয় কাগজে, কিন্তু কোনো সুরাহা হয় না। ডক্টররা এটাকে কোনো এক মানসিক রোগের নাম দিয়ে কেস ক্লোজ করে দেয়। তারপর ওই আবাসনের ওই ফ্লোরটিতে কোনো লোক বসবাস করে না। এতক্ষণে চা এসে পড়েছে, দুজনে চা পান করে চলে যায় নিজেদের গন্তব্যস্থলে। সকাল কাটিয়ে সন্ধ্যা নেমে রাত্রি হলো ঘন কালো। অভিষেকের চোখে আজ ঘুম নেই। সে ভূত প্রেত নিয়ে গবেষণা করে শুধু এটা দেখার জন্য, বা বলা যায় প্রমাণ করার জন্য, যে ভূত প্রেত বলে আদৌ কিছু নেই। কিন্তু এতদিন ধরে তার সাথে যা যা ঘটে চলেছে সেটার কি ব্যাখ্যা দেবে সে? ঘড়ির দিকে চেয়ে দেখল রাত প্রায় 3টে। আজও কি হয় কে জানে। ঠিক তক্ষুনি শুনতে পেল খিলখিল করে হাসির শব্দ। ধর্মর করে উঠে বসল সে। হঠাৎ কালকের মতোই ল্যাপটপটা অন হয়ে গেল। দেখা গেল সেই ওয়েবসাইটটা। এন্টারে ক্লিক করতেই ভেসে উঠল নূতন একটি ভিডিও। ভিডিওটির ক্যাপশনে লেখা, এই রাত তোমার আমার। কাঁপা কাঁপা হাতে সেটি ওপেন করতেই ভয় 2 পা পিছিয়ে এলো সে। এ কি দেখছে সে? এ তো তারই ফ্ল্যাট, এই তো সেই ল্যাপটপ, সামনে বসে আছে তারই বেটে, কিন্তু তার চারপাশে এগুলো কে? কয়েকটা ছায়া মূর্তি তাকে ঘিরে নেচে চলেছে যেন, কিন্তু বাস্তবে তো এমন কিছুই হচ্ছে না তার সাথে। তাহলে ভিডিওটিতে এমন দেখাচ্ছে কেন? কোনো পশুর বলি দেওয়ার আগে যেমন করে আগে পুজো করা হয়, ঠিক তেমনিভাবে তাকে ঘিরে কোনো কিছুর পুজো করা হচ্ছে যেন।
সে আরও ঝুঁকে এলো ল্যাপটপের সামনে। ছায়ামূর্তিগুলি এবার যেন মনে হলো তার দিকে ফিরে তাকাচ্ছে। হঠাৎ ল্যাপটপের মধ্যে থেকে একটু সাদা হাত বেরিয়ে এসে তার গলাটা চেপে ধরল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। লাথি মেরে সে ফেলে দিল ল্যাপটপটি আর দৌড়ে পালিয়ে গেল দরজার সামনে। কিন্তু এ কি? কোথায় দরজা? সেখানে তো নিরেট দেওয়াল ছাড়া কিছু নেই। বৃথা আস্ফালনে সে সেই নিরেট দেওয়ালে ঘুষি মারতে লাগলো। সে ছুটে গেল ব্যালকনিতে। ওই তো দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডকে। সে তাকে চিৎকার করে ডাকতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। হঠাৎ ঘর থেকে নাকে আসলো তীব্র পচা দুর্গন্ধ, যেন কোনো বাসি মৃতদেহ উঠে এসেছে কবর থেকে। সে থরথর করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখল ল্যাপটপটি যথাস্থানে বিরাজমান এবং সেখান থেকে বেরিয়ে আসছে তীব্র চোখ ধাঁধানো আলো। সেই আলোর পথ ধরে একে একে বেরিয়ে আসছে কিছু ছায়ামূর্তি। সে এক পা করে পিছিয়ে আসতে লাগলো ব্যালকনির দিকে। আর একটু এগোলেই নিশ্চিত মৃত্যু। ছায়ামূর্তির সংখ্যা এক এক করে বাড়তে শুরু করলো। এবার তারা ধারণ করলো সমূর্তি, যেন অনেক লাশ একসাথে উঠে পড়েছে নরকের দুনিয়া থেকে। তারা তাদের দুই হাত প্রসারিত করে এগিয়ে আসছে তারই দিকে। তাদের মুখ থেকে বেরিয়ে আসছে তীব্র জান্তব গর্জন। তারা এগিয়ে এলো আরও কাছে, আরও কাছে। অভিষেক স্পষ্ট অনুভব করল মৃত্যু সম্মুখে। তার মনে পড়তে লাগলো তার মার কথা, বোনের কথা। তার দুই চোখ বেয়ে নেমে আসলো ফোঁটা ফোঁটা জলের ধারা। হাতগুলি তাকে টেনে হিচড়ে ঘরে আনতে লাগলো। ল্যাপটপ থেকে তখনও বেরিয়ে আসছে তীব্র চোখ ধাঁধানো আলো। এইবার এক এক করে তারা সেই আলোয় মিলিয়ে যেতে শুরু করলো। পরিশেষে অভিষেকও মিলিয়ে গেল সেই আলোয়। সেই ঘরে কারুর যে বাস ছিল তার কোনো চিহ্ন রইল না। পরের দিন গোয়ালা দুধ দিতে এসে বারবার বেল বাজিয়েও কাউকে না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অভিষেকের কোনো অস্তিত্ব দেখতে পেল না, অথচ দরজা ভেতর থেকে বন্ধ। এরপরে মিসিং ডায়েরি করা হয়, কিন্তু তাতেও কোনো ফল হয় না। শয়তান আবারও একজনের বলি নিল। অভিষেকের অন্তর্ধান রহস্য রয়ে গেল বন্দি ল্যাপটপে। আজও যদি কেউ ওয়েবসাইটটি খুলতে চান, তাহলে রাত ৩টের সময় সেখানে হয়তো পেতে পারেন অভিষেককে, তার ওই দিনের সমস্ত ঘটনার ভিডিওটি। তবে আমি বলবো, ভূত প্রেত নিয়ে চর্চা না করাই ভালো। তাতে ইভিল স্পিরিট আপনার দিকে আকর্ষিত হতে পারে। তাতে হয়তো আপনি বন্দিও হয়ে যেতে পারেন নরকের অন্ধকার দুনিয়াতে। যুগ যুগ ধরে বন্দি হয়ে থাকবেন শয়তানের মধ্যে, মুক্তি পাবেন না। আজও সেই ফ্ল্যাট বাড়িতে রাতে আলো জ্বলে। আজও শোনা যায় হাসির শব্দ কিংবা কারো তীব্র আর্তনাদ। আজও শয়তান খুঁজে চলেছে তার শিকার। আরও একটা বলি, আরও একটা নূতন শরীর।